হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পুনরায় হাজির হলাম আমার চ্যানেল মেনু ফ্রম হাটতে। ইউটিউবে আমার নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হলাম। আমরা সকাল 8টার দিকে সাপাহারের উদ্দেশ্যে বগুড়ার চারমাথা আকবরিয়া হোটেলের সামনে থেকে রওনা দিয়ে দিলাম আমি আর বিদ্যুৎ ভাই। আজকে যাচ্ছি আমরা বাংলাদেশের আমের নতুন রাজধানী খ্যাত সাপাহারে। আজকে আমার সঙ্গে যাচ্ছে আমি, বিদ্যুৎ ভাই এবং আমাদের আরেক ট্যুর পার্টনার আকিল ভাই। আকিল ভাই অবশ্য আমাদের সঙ্গে যোগ দিবে জয়পুরহাট থেকে, যেহেতু উনি জয়পুরহাটে কনস্ট্রাকশন সাইট আছে ওনার, সেই জন্য কনস্ট্রাকশন সাইট থেকেই উনি আমাদের সঙ্গে আজকে সাপাহারে জয়েন করবে। সকালের আবহাওয়াটা অবশ্য অনেক ভালো ছিল, কিন্তু দুপচাচিয়ার কাছাকাছি আসতে আবহাওয়াটা পরিবর্তন হতে থাকে। সামনের আকাশে কেমন কালো মেঘ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সমস্যা হচ্ছে আমরা রেইনকোট যেহেতু নেইনি, যদি এই বৃষ্টির মধ্যে পড়ি তাহলে আমাদের একটু সমস্যা হয়ে যাবে। তো আমরা দেখতে দেখতে দুপচাচিয়ায় চলে আসলাম। এখন পর্যন্ত বৃষ্টি অবশ্য আমাদের সামনে দেখা পাইনি। দুপচাচিয়া থেকে আক্কেলপুরের যে রোড আছে, আক্কেলপুর সাপাহার রোড, সেই রোডে আমরা উঠে পড়লাম। এখান থেকে আমরা যাব গোপীনাথপুর। আমি সকালবেলা বাড়ি থেকে খেয়েই বের হয়েছি, কিন্তু বিদ্যুৎ ভাই সকালে কিছু খায়নি, এই জন্য আমরা গোপীনাথপুরে একটা শর্ট ব্রেক দিব নাস্তা করার জন্য। গোপীনাথপুর এই অঞ্চলটা এর আগে আমরা একবার ঘুরে গেছি। এখানে তরমুজের একটা ট্যুর দিয়ে দিয়েছিলাম। যাওয়ার পথে এখানে একটা মেশিন ধরে আমরা গোসল করেছি আমরা কয়েকজন। তো আমরা গোপীনাথপুর বাজারে চলে আসছি। এখানে বিদ্যুৎ ভাই সকালে নাস্তা সেরে নেবে। বিদ্যুৎ ভাইয়ের নাস্তা সেরে আবার আমরা রওনা দিয়ে দিলাম সাপাহারের উদ্দেশ্যে। সাপাহারে যেতে আপনাদের রাস্তার দুপাশে অসম্ভব সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে। আর এই রাস্তাটা আগে ছিল খুব ছোট চিকন, এখন রাস্তাটা অনেক বড় হয়েছে। আমরা এখন আক্কেলপুর উপজেলা পার হচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই নওগাঁ অঞ্চলে আসলে আপনাদের অন্তত রাস্তার দুপাশে অসংখ্য তাল গাছ চোখে পড়বে। এই অঞ্চলে অসংখ্য তাল গাছ রয়েছে, আর আমাদেরও উচিত বেশি বেশি করে তাল গাছ লাগানো, কারণ এই তাল গাছ হচ্ছে আমাদের বজ্রপাতের হাত থেকে রক্ষা করে। আর বেশি বেশি করে তাল গাছ লাগালে অন্তত আমাদের প্রতি বছর বজ্রপাতে যে হারে মানুষের মৃত্যু হচ্ছে বাংলাদেশে, সেই মৃত্যুর সংখ্যাটা অনেকাংশে কমে যাবে। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই প্রত্যেকেই বেশি বেশি করে তাল গাছ লাগানো। এই নওগাঁর ভিতরেই একটা উপজেলা রয়েছে, সেটা হচ্ছে নিয়ামতপুর উপজেলা। এই নিয়ামতপুর উপজেলায় ঘুরুডাঙ্গা নামক স্থানে অসংখ্য তাল গাছের সারি, প্রায় 5000 তাল গাছ রয়েছে। সেই জায়গায় এক ভদ্রলোক লাগিয়েছিলেন এই তাল গাছগুলি। তো তাল গাছ আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী, আমাদের বেশি বেশি করে তাল গাছ লাগানো উচিত।
নদীটির নাম ছোট যমুনা নদী। আমরা পার হচ্ছি সেই ছোট যমুনার ব্রিজ। এটা মূলত বদলগাছি উপজেলার মধ্যে পড়েছে। এই বদলগাছি উপজেলায় কয়েকটি কারণে বিখ্যাত। সেটা হচ্ছে বদলগাছি উপজেলাতেই রয়েছে ঐতিহাসিক পাহাড়পুর। এটা একটি বৌদ্ধ বিহার। এই পাহাড়পুরের অবস্থান বদলগাছির ভিতরেই। এছাড়াও আমরা যে নাগফজলি আম খাই, সেই নাগফজলি আমও মূলত এই বদলগাছি উপজেলাতেই সবচেয়ে বেশি চাষ হয়। বাংলাদেশে যে কয়টি সুমিষ্ট আম রয়েছে তার মধ্যে এই নাগফজলি অন্যতম। আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমরা বদলগাছি থেকে রাস্তার দুপাশে তাল গাছের সারি ছাড়াও আর একটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে মাঠকে মাঠ ধান খেয়ে। আর আমরা যে সময় যাচ্ছি সেই সময়টা মূলত ধান কাটার সিজন। এই সময় রাস্তার দুপাশে দেখবেন অসংখ্য পালা করে খড় রাখা হয়েছে। বাংলাদেশে মূলত যে কয়টি অঞ্চলে ধান চাষ হয় তার মধ্যে এই নওগাঁ একটা অন্যতম। নওগাঁয় এখন প্রচুর ধানের চাষ হয় এবং এই জায়গায় যত ধান আছে সেই ধানগুলো সারা বাংলাদেশে মোটামুটি একটা বৃহত্তম চাহিদা পূরণ করে থাকে। আমরা পার হচ্ছি পত্নীতলা উপজেলার নজিপুর বাজার। এখান থেকে সোজা চলে গিয়েছে সাপাহার। সাপাহার খুব একটা এখান থেকে আর বেশি দূর নয়। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের সঙ্গে ওয়াকিল ভাই মিট হবে সাপাহারে গিয়ে। উনি জয়পুরহাট থেকে রওনা দিয়ে দিয়েছে। এই নদীটার নাম হচ্ছে আত্রাই নদী। আত্রাই বাংলাদেশের যতগুলো নদী রয়েছে নাম করা তার মধ্যে একটি অন্যতম বৃহত্তম নদী। এই নদীটা বাংলাদেশ থেকে সরাসরি ভারতে গিয়ে প্রবেশ করেছে। আর আত্রাই নদী যমুনা নদী থেকে শুরু হয়েছে। এটা দিনাজপুর জেলার ভিতর দিয়ে ভারতের দিকে প্রবেশ করেছে। আমরা চলে এসেছি মাধইল বাজার। এটাও পত্নীতলার মধ্যে। এইখান থেকে জয়পুরহাট এবং নওগাঁয় সরাসরি যাওয়া যায়। আমরা যেহেতু নওগাঁ দিয়ে আসিনি, আমরা এসেছি দুপচাচিয়া থেকে আক্কেলপুর হয়ে, এই জন্যে আমাদের নওগাঁয় যাওয়ার প্রয়োজন হয়নি। আমরা অবশেষে সাপাহারে পৌঁছে গেলাম। সাপাহারে আমাদের সঙ্গে মিট করবে ইয়ামাহা সাপাহারে আব্দুর রহমান ভাই। উনি আমাদের জন্য ওয়েট করতেছে। তো ওনার সঙ্গে আমরা আগে দেখা করব।
আমরা দুপুরের খাওয়ার শেষে আবার রওনা দিয়ে দিলাম আব্দুর রহমান ভাইয়ের আমের বাগানের উদ্দেশ্যে। ওনার এখানে একটা বড় আম বাগান রয়েছে, সেখানে আমরা আম বাগান ঘুরে দেখব। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে তার বাগান। এর মধ্যে অকিল ভাই চলে এসেছে জয়পুরহাট থেকে, ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা অবশ্য এখন পর্যন্ত বৃষ্টি পাইনি, মেঘ ছিল অনেক কিন্তু বৃষ্টি হয়নি। অবশ্য আমরা একটু আমের আগেই চলে এসেছি, এখনও এখানে আম পাকা শুরু হয়নি, আর একটু দেরি আছে। আর আমরা এখানে এসেছিলাম মূলত আমের খোঁজ নিতে, যেখানকার আমের কী অবস্থা। যাই হোক, এখনও আম পাড়া শুরু হয়নি, আরও 1 মাস সময় লাগবে এখানকার আম পাকতে। সাপাহার আমের হাট বাংলাদেশের বৃহত্তম আমের হাটগুলোর মধ্যে একটি, যা নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত। এখানে বিভিন্ন জাতের আম পাওয়া যায়, বিশেষ করে রূপালী, বারিফোর, হিমসাগর, ল্যাংড়া, বানানা ম্যাঙ্গোর চাষ হয়। এর মধ্যে বানানা ম্যাঙ্গো গত 2 বছর ধরে এখানে চাষ হচ্ছে, আর হিমসাগর এবং ল্যাংড়া অতটা বেশি এখানে চাষ হয় না। সবচেয়ে বেশি চাষ হয় আম্রপালি বা রূপালী, যেটাই বলা হয়, আর বারিফোর। এই আমটা এখানকার এই সাপাহারের উল্লেখযোগ্য আমগুলোর মধ্যে একটি। নওগাঁ জেলার মধ্যে যতগুলো আমের হাট রয়েছে, এর মধ্যে সাপাহারের আমের হাট হচ্ছে সবচেয়ে বড় আমের হাট। সাপাহারের আম এই অঞ্চলের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এর মধ্যে সাপাহার উপজেলায় প্রায় 360টির মতো আমের আড়ত রয়েছে। এখানে পাবেন সম্পূর্ণ রাসায়নিক মুক্ত আম, যেটা সাপাহার আম বাগান থেকে সরাসরি সংগ্রহ করা হয়, এবং আমগুলি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং এটি স্বাস্থ্যকর। ও ফুলের গাছ, আম্রপলি গাছ। ও কাদা, বৃষ্টি হয়েছে, আমের শেডিং। একটা অ্যাগ্রোতে এসেছি, এখানে অনেক ধরনের আম আছে। তার মধ্যে এখানে দেখা যায় বানানা ম্যাঙ্গো, মোটামুটি অনেক গাছে আম। তো আমরা দেশি ট্রাভেলার থেকে আমি আর বিদ্যুৎ ভাই, তো বিদ্যুৎ ভাই এসেছি। আমাদের আরও 2 পার্টনার আছে, কিন্তু একজন চাকরির কারণে আসতে পারেনি, ছুটি পাবে না। আমরা সরাসরি বাগানে চলে এসেছি, অনেক বড় একটা বাগান। আমাদের উদ্দেশ্য এখানে জবাই দিলে যাওয়া, এখান থেকে আম যদি পাই আম নিয়ে যাওয়া। এখানে ল্যাংড়া, গোপালভোগ আমও রয়েছে। এটা হচ্ছে আম্রপালি, এগুলি হচ্ছে আম্রপালির গাছ। দেখেন কত আম, প্রচুর গাছ, প্রচুর গাছ। এটা ব্যানানা, বানানাই বেশি, তাই না? ও আচ্ছা, আরো অনেক ধরনের আছে। ওই যে ব্যানানা ম্যাঙ্গোর, এটা হচ্ছে আপনার প্রদর্শনী ফিল্ড, বুঝছেন? ব্যানানা ম্যাঙ্গো, প্রদর্শনী ফিল্ড। এটা হলো বরেন্দ্র এগ্রো, মোটামুটি জাতীয় পুরস্কার প্রাপ্ত। ওই যে কাঁঠাল দেখেন, এই কাঁঠালটা গত বছর যখন আসছিলাম এখানে ছিল, এই জায়গায় ধরছিল। এই যে এখানে ধরছিল, এই বছর দেখেন ছোট গাছেতে কাঁঠাল। আমরা আর একটা বাগানে এসেছি, এটা হচ্ছে আব্দুর রহমান ভাইয়ের বাগান। এখানে আমগুলো দেখেন, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণের আম। এটা আসলে বারিফোর আম। আপনার এই বাগান কতটুকু? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান। এটা আমাদের বাগান আছে 25 বিঘার মতো। আচ্ছা, বুঝছেন, এখানে বিভিন্ন প্রকার রূপালী, বারিফোর, ব্যানানা, তারপরে আমরা আরও কিছু আমের উপর এক্সপেরিমেন্ট করতেছি, যেমন গৌরমতি, আবার নতুন
আচ্ছা। তো ভাইরা আজকে আসছে, আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, ভাইদের সাথে মিশতেছি, দারুণ একটা সময় কাটতেছে আমাদের সাথে। নিশ্চয়ই আমি যদি আপনাদের খুব বেশি কারো প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে যে 01725 752788। কেউ যোগাযোগ করতে চায় তাহলে সরাসরি। এবং আরেকটা সুবিধা হচ্ছে একদিনে আম পৌঁছে যাবে। জি, যাই হোক, ভাই আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। এখানে কতগুলো গাছ আছে আপনি লাগাইছেন প্রায়? এটা অ্যাকচুয়ালি আমার বাবা লাগাইছে। আচ্ছা আচ্ছা, বাবা মোটামুটি 2500। 2500। তার মধ্যে বেশিরভাগ হচ্ছে আপনার আম্রপালি। আমরুপালি হ্যাঁ, আছে, বাড়ি ফুল আছে, বাড়ি ফুল। ব্যানানা আছে। আচ্ছা আচ্ছা। তারপরে ব্যানানা আমগুলো দেখেন, হ্যাঁ। মানে এদের সাইজ গুলো 2টা 1 কেজির মতো হবে। একটা হ্যাঁ, অনেক বড় বড় বুঝছি। এটা দেখতে খুব সুন্দর। এর থেকে অরিজিনাল যে সাগর লম্বা কলাগুলো আছে এর থেকে ভাইয়া সুন্দর আম হয় না আর কি। এই আমরুপালি এখানে আসা বেশি দেখতে পারেন। এগুলো সব তো আম্রপালি না? মানে বড়, ফলনটা দেখতেছি অনেক বড় বড় ভাই। এই এত বড় আম্রপালি দেখিনি ভাই আমি। কি কর আব্দুর রহমান ভাইয়ের বাগান থেকে বেরিয়ে আমরা এখন যাব জবাই বিলের উদ্দেশ্যে। জবাই বিল এর আগে আমি একবার এসেছিলাম, আজ থেকে প্রায় 4 বছর আগে। সে সময় জবাই বিলে পানি ছিল, এখন সম্ভবত জবাই বিলে পানি নেই। যেহেতু এখন খরার মৌসুম, এই জন্যে জবাই বিলে পানি নেই। তারপরে আমরা যাই দেখি। এখানে আমচত্বর নামে একটা জায়গা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি তুলে তারপরে আবার রওনা দিয়ে দিলাম জবাই বিলের উদ্দেশ্যে। সাপাহার থেকে জবাই বিলের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। এটা ভারত সীমানার সঙ্গে লাগালাগি একটা জায়গা। জবাই বিল দেখতে হলে আপনাদের আসলে আসতে হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের দিকে। সেই সময় পুরা ভরা যৌবন থাকে এই জবাই বিলে। এই জবাই বিলটা আসলে অনেক বড় একটা বিল, কিন্তু খরা মৌসুমে এখানে আর পানি থাকে না। এটা মাছের একটা অভয়ারণ্য। এখানকার জেলা প্রশাসন থেকে প্রতি বৎসর বর্ষার সময় বিভিন্ন জাতের পোনা মাছ ছাড়া হয়।
আমাদের জবইবিল ঘোরার শেষে আমরা চলে যাচ্ছি এখন নওগাঁরই ঐতিহাসিক একটা জায়গা, সেটা হচ্ছে সাপাহার থেকে মাত্র 2.5 কিলোমিটার সামনে। এই জায়গাটার নাম হচ্ছে দিবর দিঘি। এটা প্রায় 20 একরের বিশাল এই দিঘি। এই দিঘিতে যেতে গেলে আপনাদের চোখে পড়বে আঁকাবাঁকা পাকা রাস্তা ধরে, দুই পাশে আম বাগান চোখে পড়বে। সেই আম বাগানের ভিতর দিয়েই সারি সারি ইউক্লিপটাস গাছ পার হয়েই বিশাল 20 একরের একটি দিঘি চোখে পড়বে। এই দিঘিটাই হচ্ছে দিবর দিঘি। এটা কত বিঘা ভাই? 19 একর 24 শতক। আচ্ছা, দিবুর দিঘি 19 একর 24 শতক হচ্ছে এর টোটাল সরকারি জমির পরিমাণ। এই পুকুরটার ঐতিহাসিক কোনো বিষয় রয়েছে, স্থানীয় কেউ আসলে বলতে পারে না। ইতিহাস যাই হোক না কেন, এই দিবর দিঘির মাঝখানে যে অখণ্ড গ্রানাইট পাথরের স্তম্ভ দেখা যায়, এটাই এই দিঘির সবচেয়ে বড় বিশেষত্ব। এটাই ইতিহাসের একটা সামনে। বর্গাকার এই দিঘির মাঝখানের স্তম্ভটি প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে ইতিহাসবিদদের নানা মত রয়েছে। কারো মতে কৈবর্ত বিদ্রোহের সময় পাল রাজবংশের রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করার কৃতিত্ব স্মরণীয় করে রাখতেই এই গ্রানাইট কৈবর্ত রাজা দিব্যক এই জয়স্তম্ভ নির্মাণ করেন এবং এই দিঘিটি খনন করেন। এখন দিঘিটি আসলে আগে খনন করা হয়েছে নাকি স্তম্ভটি আগে স্থাপন করা হয়েছে, সেটা প্রত্নতত্ত্বের ও ইতিহাসবিদদের মত পার্থক্য রয়েছে। তো যাই হোক, মত পার্থক্যের ভিতরে না যে আমাদের সময় হয়ে এসেছে এখন বগুড়ায় যাওয়ার। আমরা দিবর দিঘি ওল ঘেঁষে রাস্তা ধরে আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে না গিয়ে সোজা পূর্ব দিকে রাস্তা দিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর বরাবরের মতন আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।